ঝাড়খণ্ড টেট পরীক্ষার বাংলা প্যাডাগজির অন্য একটা ক্লাসে আপনাদেরকে আবার একবার স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা বাংলা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে, তাই আমি এই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে প্র্যাকটিস করছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। চলুন দেরি না করে আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। নিম্নলিখিত আজকের প্যাডাগজির আমাদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাতিষ্ঠানিক লিখনের মধ্যে পড়ে না? প্রাতিষ্ঠানিক লিখন, প্রাতিষ্ঠানিক মানে ইনস্টিটিউশনাল রাইটিং, যেটা ফর্মাল রাইটিং হিসেবে বলতে পারি, বা একটা ইনস্টিটিউশনে যেটা লেখা হয়। আমরা ব্যবসায়িক পত্র যখন লিখব তখন একটা ইনস্টিটিউশনে লেখা হবে। কারিকুলাম ভিটাই মানে যেটাকে আমরা বলতে পারি, এটাকে কি বলা হয়, আপনারা যে কোনো অফিসে চাকরির জন্য যখন যাবেন তখন আপনাদেরকে একটা সিভি চাওয়া, ইয়েস, এটাকে সিভি বলা হয়। ঠিক আছে, এটাকে সংক্ষেপে সিভি বলা হয়। এটাকে বলা হয় কারিকুলাম ভিটাই, তো সিভি, তাই না? তো সিভিটাকে আরও যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারি, আমরা একটা A4 সাইজ পেপারে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, পার্সেন্টেজ, এই সবগুলা যেটাকে আমি বলতে পারি বায়োডাটা। তো একটা ফরম্যাটে যখন আমার বায়োডাটাটা যখন আমি লিখে দিলাম তখন সেটা হলো কারিকুলাম ভিটাই, যেটাকে সিভি বলা হয়। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক লেখা, বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আমি এটা লিখতে পারি। রিভিউ বা পর্যালোচনা করা হয়, কিন্তু সুপ্রস্তাব, একজন মানুষ মারা গেছে বা খুব দুঃখের ব্যাপার, সেটাকে প্রাতিষ্ঠানিক স্থানে কিন্তু লেখা হয় না। সুতরাং সুপ্রস্তাব এটা ইনস্টিটিউশনাল রাইটিংয়ের মধ্যে পড়ছে না। ভাষা অর্জন এবং ভাষা শিক্ষায় সহজাত ভাষা জ্ঞান তত্ত্ব, ইনহেরিটেন্স হাইপোথেসিস মানে কি? এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা যদি একটু দেখার চেষ্টা করি স্যার, কোয়েশ্চন নম্বর 107। এতে এই ধরনের প্রত্যাখ্যান হয় যে সব ভাষারই ব্যাকরণ আছে এবং সব শিশুই নিজের পদ্ধতি বা কায়দায় শেখে। এতে বিশ্বাস করা হয় যে সব মানুষের শারীরিক পুনরাবৃত্তি বা ডিলিংয়ের কন্ডিশনিং না। এখানে ডিলিং, পুনরাবৃত্তি, শারীরিক এই ধরনের কোনো কথা না, সুতরাং এটা আমরা ক্যান্সেল করলাম। তারপর আমরা যদি দেখি, এতে বিশ্বাস করা হয় যে সব মানুষের জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে। আমাদের নম চমস্কি, যিনি আমাদের ভাষা বিজ্ঞানী সাহিত্যিক, যিনি আমাদের নম চমস্কি, যিনি ভাষা শিক্ষার তত্ত্ব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে প্রত্যেকটা শিশু জন্মের পর তার মস্তিষ্কে একটা ডিভাইস সেট করা থাকে, যে ডিভাইসকে আমরা বলি LAD ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে তাদের ব্রেনের মধ্যে ডিভাইসটা থাকে, যার কারণে তারা কী করতে পারে, তাদের মধ্যে ভাষাটা অটোমেটিক্যালি ভাষাটা তারা শিখতে পারে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, সব মানুষের জন্মের সময় ভাষা জ্ঞান লাভ করে। এটা ভাষা অর্জনের ক্ষেত্রে নম চমস্কির এই বক্তব্যটা এখানে আমরা প্রস্ফুটিত করতে পারি। কন্টেন্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইনপুট বা বিষয়বস্তু কেন্দ্রিক ভাষা ইনপুট বা প্রসঙ্গবার বলতে কী বোঝায়? অর্থাৎ বিষয়ভিত্তিক ভাষা শেখা, প্রসঙ্গ ভিত্তিক বা বিষয়ভিত্তিক যেটা শেখা, এটাকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নম্বর 108। ভাষা ইনপুট, যা ভাষা কিভাবে ব্যবহৃত হয় তার উপর আলোকপাত করে। ইনপুটগুলির উপস্থাপন এবং তার প্রতিক্রিয়া। ভাষা ইনপুট যেগুলি তথ্যের উপর আলোকপাত করে, ইয়েস, ভাষা ইনপুট মানে তথ্যের উপর আলোকপাত করবে। আমি যে তথ্যগুলা জানতে চাই, এই তথ্যর উপর আমি ইনপুট দেবো। এস ফর এক্সাম্পল, আপনি গুগল খুলে রেখেছেন। এস ফর এক্সাম্পল, আমার সামনে এখন গুগল খোলা রয়েছে, তো আপনি গুগলে যা সার্চ করবেন তা কিন্তু পাবেন। অর্থাৎ আপনি কোন বিষয়ে তথ্য জানতে চান, আপনি যে বিষয়ে তথ্য জানতে চান এই বিষয়ে আপনি তো কোয়েশ্চন করবেন। এই যে আমি যে বিষয়টা জানতে চাই, ধরে নিন আমি সিটেট অ্যাপ্লাই সম্বন্ধে জানতে চাই, তো আমি গুগলে যখন ওই সিটেট অ্যাপ্লাই মারবো, এটা হচ্ছে আমার ভাষা ইনপুট। আমি যেটা ইনপুট দিলাম এটা হচ্ছে সিটেট অ্যাপ্লাই। তো এই যে তথ্যটা আমি জানতে চাই যে সিটেট অ্যাপ্লাই কবে থেকে হবে, তার মানে এটা হচ্ছে আমি ইনপুট দিলাম যে সিটেট অ্যাপ্লাই, আমি গুগলে সার্চ করলাম, তো গুগল আমাকে সিটেট অ্যাপ্লাই সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমাকে দিয়ে দেবে। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে এই যে বিষয়বস্তু কেন্দ্রিক। আমার বিষয়বস্তু কি? আমার বিষয়বস্তু অর্থাৎ আমি কোন জিনিসটা জানতে চাই, আমি জানতে চাই যে সিটেট অ্যাপ্লাইটা কবে হচ্ছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ভাষা ইনপুট, যেটা তথ্যের উপর আলোকপাত করে, ইজ দ্য রাইট আনসার। ভাষা শিক্ষণের কোন নীতিটি শব্দ এবং শব্দগুচ্ছকে
ভাষা শিক্ষণের ভিত্তি হিসাবে উপস্থাপিত করে? ভাষা শিক্ষণের কোন নীতিটি শব্দ এবং শব্দগুচ্ছকে ভাষা শিক্ষণের ভিত্তি হিসাবে উপস্থিত করে? কারেক্ট আনসার অপশন নাম্বার কি হতে যাচ্ছে? এটা আমরা জানি, এই যে নীতি যেটা ভাষা শিক্ষণের ভিত্তি বা শব্দগুচ্ছ, এটাকে বলা হয় লেক্সিক্যাল ওয়ার্ড বা লেক্সিক্যাল নীতি। তো লেক্সিক্যাল ওয়ার্ড সম্বন্ধে আমার কোর্সে ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আমাদের কোর্সে জয়েন হতে গেলে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এবং সহজগুরু অ্যাপ ডাউনলোড করলে আপনারা আপনাদের কোর্স পেয়ে যাবেন। এই কোর্সে যখন আপনারা এনরোল হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা টপিকের ক্লাসের নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, পেন পেপার মক টেস্ট, তাছাড়া হোয়াটসঅ্যাপে কিছুটা নোটস আপনাদের প্রোভাইড করা হবে, যেগুলো আপনারা অবশ্যই কোর্সে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে থাকবেন। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন যেটা বলেছিলাম, নিম্নলিখিত কোনটি স্কুল শিক্ষায় বহুভাষিকতার লক্ষণ হয়? স্কুল শিক্ষায় মাল্টি ল্যাঙ্গুয়েজমের লক্ষণ নয় কোনটি? এখানে নয়, আমরা পরীক্ষার হলে কিন্তু আমরা এই যে নয়, নট, এইগুলা কিন্তু আমরা দেখি না, যার কারণে আমাদের সমস্যা হয়। তো এবার আমার নয়টা আমাদের দেখতে হবে। 110 নম্বর প্রশ্ন কি বলেছে? স্কুলে শিক্ষণে শিক্ষার্থীদের ভাষাগুলিকে ব্যবহার করানো, শিক্ষার্থীদের যে মাতৃভাষা এটাকে আমাদের ব্যবহার করাতে হবে, এটা তো কারেক্ট। যতদূর সম্ভব শিক্ষার মাধ্যমে মাতৃভাষা শেখাতে হবে, এটাই তো বললাম। ত্রিভাষা সূত্রধীন মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি শেখা, সব শিশু তাদের মাতৃভাষা দিয়ে শুরু করবে এবং ক্রমশ তার সঙ্গে আরও দুটো ভাষা যুক্ত করবে, এটা কারেক্ট। তো তিনটে তো কারেক্ট আমরা পেলাম, কারণ 1 নম্বর তো এটা তো 100% কারেক্ট, কারণ যতদূর সম্ভব তাকে মাতৃভাষার মাধ্যমে শেখানো হবে। তো স্কুল শিক্ষণে শিক্ষার্থীদের ভাষাকে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর ভাষা মানে কি? তার মাতৃভাষা, তো তার মাতৃভাষাকে ব্যবহার করতে হবে, এখানে ইনডাইরেক্টলি বলা হয়েছে, এটাও কারেক্ট। এখানে বলেছে সব শিশু তাদের মাতৃভাষা দিয়ে শুরু করবে, এটা তো কারেক্ট। এবং তার সঙ্গে তারা আরও দুইটা ভাষা, অন্তত দুইটা ভাষা, আরও যতটা পারে তারা আরও ভাষাটা শিখতে পারে, কিন্তু মাতৃভাষা দিয়ে তার শেখাটা শুরু করতে হবে, এটাও তো কারেক্ট। তার মানে 1, 2 এবং 4 সেটা তো 100% কারেক্ট। কিন্তু এখানে বলেছে লক্ষণ নয় কোনটি, অর্থাৎ অপশন নাম্বার 3, এই ক্ষেত্রে কারেক্ট আনসার এটা নয়। ত্রিভাষা সূত্রধীন মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি শিখতে হবে, তেমন কোনো ব্যাপার নয়। বাণী একটা সাধারণ ধারণা লাভের জন্য একটা নির্দিষ্ট প্রবন্ধ পড়ছে, এই পঠনকে আমরা কি বলতে পারি? 111 সাধারণ ধারণা লাভ। তো সাধারণ ধারণা মানে কি? একটা সারমর্ম বুঝতে চাইছে, একটা সাবস্টেন্স বুঝতে চাইছে। তো সাবস্টেন্সটা যখন সে বুঝবে তখন সেটাকে কি বলা হয়? স্কিমিং বলা হয়। রিডিংয়ের অনেক প্রকার পার্ট রয়েছে, ইন্টেনসিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, স্কিমিং, ঠিক আছে, সাইলেন্ট রিডিং, তারপর লাউড রিডিং, এই ধরনের অনেকগুলো প্রকার রয়েছে। সবগুলা রিডিংয়ের চ্যাপ্টারে আপনাদের করানো আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। রিডিংয়ের ক্লাসটা দেখলে আপনারা এই স্কিমিং সম্বন্ধে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। স্কুল ভিত্তিক মূল্যায়নকে উন্নীত করে এমন 2টি উপযুক্ত পাঠ নির্বাচন করুন। স্কুল ভিত্তিক মূল্যায়ন মানে স্কুল বেসড অ্যাসেসমেন্ট, যাকে বলা SBA। একটা হচ্ছে SBA, একটা হচ্ছে BBA, মানে একটা হচ্ছে বোর্ড বেসড অ্যাসেসমেন্ট আর এটা হচ্ছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট। তো এখানে বলেছে স্কুল বেসড অ্যাসেসমেন্টকে উন্নীত করতে গেলে 2টা পার্ট আমাদের নির্বাচন করতে হবে। কোন 2টা আমরা দেখে নেব। 112, এটি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের মধ্যে স্বশাসন প্রবৃত্তিতে সাহায্য করে। যখন আমরা SBA করব, স্কুলে যখন করব, তখন এখানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে অ্যাসেসমেন্টটা হবে। শিক্ষক শিক্ষার্থীকে অ্যাসেসমেন্ট করবেন, শিক্ষার্থী তার অ্যাসেসমেন্ট মতো প্রশ্ন দেবে, এটা তো কারেক্ট। এটি স্কুলকে তাদের নিজেদের পরিকল্পনা করার সুযোগ দেয়। ইয়েস, স্কুল তার নিজের মতো করে প্ল্যানিং করতে পারে যে কখন আমি পরীক্ষা নেব, কখন আমি অ্যাসেসমেন্ট নেব, এটা স্কুল বুঝতে পারে। এটা পরীক্ষণ বোর্ডের ক্ষমতা হরণ করে, আর তো আমরা জানার দরকার নেই। এখানে বলেছে কোন 2টা সঠিক, তো AB সঠিক, তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো দেখার আমার প্রয়োজনে নেই। কোন শিক্ষা দর্শন বা এডুকেশন সাইকোলজি এটির সমর্থক? পূর্ব নির্ধারিত শিক্ষাক্রমের পরিবর্তে বস্তু জাগতিক প্রেক্ষিত কিংবা ঘটনাভিত্তিক শিক্ষণের মতো শিক্ষণ প্রতিবেশে ব্যবহৃত হয়। অর্থাৎ পূর্ব নির্ধারিত শিক্ষাক্রমের পরিবর্তে আমি রিয়েল ওয়ার্ল্ডের ভিত্তিতে বা ঘটনার ভিত্তিতে আমি তাকে পড়াবো। ঠিক আছে, আগে যা ঘটেছে, আগে শিক্ষকরা কীভাবে পড়াচ্ছে এটা আমার ব্যাপার নয়। এবার বাস্তবে কি ঘটতে চলেছে তার উপর ভিত্তি করে, বা বাস্তবে এখানে কি ঘটনাটা চলছে
এই তার উপর ভিত্তি করে আমি এখন বর্তমানে শিক্ষাদান করব। এই কথাটা কে বলেছিলেন? কোয়েশ্চেন নম্বর 113। এটা বলেছিলেন গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম, যারা তারা বলেছিলেন ছাত্রদেরকে কনস্ট্রাকটিভিজম তৈরি করতে হবে। রাহুল ক্লাস 6-এর ছাত্র। সে ব্যাকরণগত নতুন রূপ বা ফর্ম শেখার সময় তার পূর্বলব্ধ জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করতে পারে। এতে নিম্নলিখিত কোন পদ্ধতিটি প্রতিফলিত হয়? যদি আমরা কোয়েশ্চন নম্বর 114 যদি আমরা দেখি, 114 কী হবে ভাই? কী হবে আপনারা বলুন তো কমেন্ট বক্সে কী হতে পারে? 114 রাহুল ক্লাস 6-এর ছাত্র, ঠিক আছে। সে তার ব্যাকরণগত নতুন রূপ বা ফর্ম শেখার সময় তার পূর্বলব্ধ জ্ঞান, তার আগের যে জ্ঞানটা আছে তার উপর ভিত্তি করে সে সম্পর্ক করতে পারে। আলটিমেটলি তার যে প্রি নলেজ যেটা আছে, পূর্ব জ্ঞান, তো পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা পড়াই। এটা তো আমরা জানি যে শিশুদের সবসময় পূর্ব জ্ঞানের সঙ্গে আমাদের কি করতে হয়? কানেক্ট করতে হয়। তো হিউরিস্টিক মেথড মানে নতুন কিছু আবিষ্কার করা, মেটাকগনিক বা কিছু না, কারেক্ট আনসার হচ্ছে কগনিটিভ মেথড ইজ দ্য রাইট আনসার। আগের সঙ্গে বর্তমানে সেটা তার আগের কতটুকু জ্ঞান রয়েছে তার সঙ্গে তে বর্তমানের এই যে টপিকটাকে সে রিলেট করতে পারছে, দ্যাট ইজ নোন এজ জ্ঞানীয় পদ্ধতি। ক্লাস 7-এর একজন শিক্ষক 60টি বাক্যের একটি সম্পূর্ণ পাঠ পড়ে শোনালেন। তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনতে বলে হুবহু পাঠটি না পড়ে তার কাছাকাছি পাঠটি পুনর্নির্মাণ করলেন। এই পদ্ধতিটা কোন পদ্ধতি নামে পরিচিত? 115 বলো। তিনি 60টা বাক্য, একটা স্মল 1 2 3 4 5 6 7, এই 60টা বাক্যের একটা সংক্ষিপ্ত পাঠ তিনি ছাত্রদের পড়ে শোনালেন। তারপর তিনি শিক্ষার্থীদের মন দিয়ে শুনতে বলে হুবহু সেই পাঠটি না পড়ে সেটিরই কাছাকাছি আরেকটা পাঠ তিনি বললেন। একটা পাঠ তিনি প্রথমে ছাত্রদের বললেন এবং তারপর তিনি ছাত্রদের বলেন যে তোমরা মন দিয়ে শুনো। তারপর তিনি সেম টু সেম এজ ইট ইজ এই গল্পের মতন ছোটো করে তিনি আরেকটা গল্প বললেন, সোজা কথা। তো এই পদ্ধতিটা কি? এটা হচ্ছে প্যারাগ্রাফ ডিকটেশন। অনুচ্ছেদ শ্রুতলিখন ইজ দ্য রাইট আনসার। প্রথমে তিনি এই যে 60টা বাক্যের যেটা গল্প বা যাই বলি সেটা তিনি দেখে দেখে পাঠ করলেন। তো দেখে দেখে পাঠ মানে কি? শ্রুতিলিখন। তো সেটা হচ্ছে অনুচ্ছেদ শ্রুতিলিখন, ডিকটেশন যাকে বলা হয়। শিখন ফল বা লার্নিং আউটকাম। তো লার্নিং আউটকামের ব্যাপারে প্রশ্ন এসেছে আমাদের চোখের সামনে, আমরা একবার দেখে নেব। 116 নম্বর প্রশ্ন কি বলেছে? শিখন ফলের উদ্দেশ্যে সম্পর্কিত নিম্নলিখিত কোনটি বা কোনগুলির সত্য? বিষয় নির্ভর শিখন নয়, বরং পারমঙ্গতা ভিত্তিক শিখনে উৎসাহন করে। ইয়েস, লার্নিং আউটকাম আমাদের কম্পিটেন্সি শেখায়, বিষয়ের উপর না, কম্পিটেন্সি কতটুকু। আপনারা যখন বর্তমান যে সরকার প্রচলন করেছে FLN বা NEP 2020 এইগুলা যখন পড়বেন তখন আপনারা কম্পিটেন্সি পাবেন বা সাব কম্পিটেন্সি পাবেন। তো ছাত্রদের মধ্যে এই কম্পিটেন্সি কতটুকু বিল্ড হলো বা তার সাব কনফিডেন্সি কতটুকু বিল্ড হলো, কম্পিটেন্সি এইগুলা দেখা হয়। তো 1 নম্বর হচ্ছে কারেক্ট। 1 নম্বর কারেক্ট, 1 নম্বর তো কারেক্ট হবে, কারেক্ট হবে। এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই, ক্যান্সেল। বাই অপশন নম্বর 4 ইজ দ্য রাইট আনসার। একটা দিকে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার করা শিখতে সমর্থ করে। ইয়েস, তারা যে ভাষাটা বলতে পারে তাকে সেই ভাষাতেই তাকে পড়াশোনা করাতে দরকার। অর্থাৎ আলটিমেটলি তাকে তার প্রয়োজন অনুসারে তাকে মাতৃভাষায় আমরা শিক্ষাদান করব। এটাই হচ্ছে লার্নিং আউটকাম। যদি আমরা মাতৃভাষায় যদি শিক্ষাদান করি তাহলে তার লার্নিং আউটকাম বেরিয়ে আসবে। আমি তাকে, সে মাতৃভাষা জানে বাংলা, তো আমি তাকে হিন্দিতে পড়ালাম, তখন সে হিন্দিতে আমাকে উত্তর দিতে পারবে না। হয় তুমি হিন্দিতে উত্তর দাও, বাংলায় উত্তর দিতে পারবে না, তখন কি সে আমাকে বলতে পারবে সে কি বুঝেছে? সে তো হিন্দি বলতে পারে না, হয়তো বা বুঝে নিতে পারে, মানলাম কিছু কিছুটা বুঝে, কিন্তু সে বলতে পারে না হিন্দি। এবার যদি সে আমাকে বোঝাতে চায় যে সে কী বুঝেছে, সে কি আমাকে বুঝাতে পারবে? সে তার মাতৃভাষায় বুঝাতে পারবে। এইটা বলা হয়েছে যে নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে ভাষা ব্যবহার করতে তার সামর্থ্য করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি স্যার। নিম্নলিখিত কোন বিবৃতিটিতে ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গ, অর্থাৎ প্রণালীবদ্ধ জ্ঞান বা প্রসিডিউরাল নলেজের সর্বোত্তম বর্ণনা? আচ্ছা, প্রসিডিউরাল নলেজ মানে কি? আমি বারবার আমার গতবারের ক্লাসে
আমি প্রত্যেকবার আলোচনা করেছি যে প্রসিডিউরাল নলেজ কী এবং ডিক্লারেটিভ নলেজ কী। ডিক্লারেটিভ নলেজ মানে যে বিষয়ে আমার জ্ঞান রয়েছে, যে বিষয়ে আমার জ্ঞান আছে, আমি জানি যে হোয়াট ইজ দিস, এটা হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। আর প্রসিডিউরাল নলেজ মানে আমি জানি জিনিসটা কী এবং আমি সেটাকে ব্যবহার করতে পারি। এক কথায় শেষ। আমি জানি কিন্তু ব্যবহার করতে পারি না। আমি জানি হোয়াট ইজ প্যাডাগজি, কিন্তু প্যাডাগজি কী করে ইউজ করতে হয় আমি জানি না। আচ্ছা ছাড়ুন প্যাডাগজি, আমি যে চামচ, আমরা যখন চামচ চিনি তো চামচ, আমি জানি যে চামচটা কী, আমি জানি, আমি জানি চামচটা কী, তার মানে এটা আমার ডিক্লারেটিভ নলেজ। কিন্তু আমি চামচটাকে চিনি এবং চামচটা কী করে ব্যবহার করতে হয় এটাও আমি জানি। দ্যাট ইজ কল্ড প্রসিডিউরাল নলেজ। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে প্রসিডিউরাল নলেজের সবচেয়ে ভালো বর্ণনা কোন উদাহরণে দেওয়া আছে এটা আমরা একবার দেখে নেব। আমি যতটুকু বললাম যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই কারেক্ট আনসার করতে পারবেন। রূপ বা সংগঠন সম্পর্কে জ্ঞান, এই বিষয়ে আমার জ্ঞান আছে, তার মানে এটা ডিক্লারেটিভ নলেজ, এটা তো প্রসিডিউরাল নলেজ হবে না, এটা ক্যান্সেল। ব্যাকরণগত রূপ বা সংগঠন কি তা জানা এবং তা ব্যবহার করা। ইয়েস, এই যে বললাম চামচটা কি এই বিষয়ে আমি জানি এবং চামচটা কি করে ব্যবহার করতে এটাও আমি জানি। তো ব্যবহারটা যখন আমি জানবো তখন সেটা প্রসিডিউরাল নলেজ হয়ে যাবে। তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। এই কথাটা আমি প্রত্যেকটা আমার আগের ক্লাসে আমার যারা পুরানা স্টুডেন্টস বেস ছিল তারা কিন্তু এই প্রশ্ন কোনো অবস্থাতেই ভুল করবে না, 100%, কোনো প্রশ্নই ভুল করবে না। এবং এই প্রশ্নটা তো মানে দেখা মাত্রই সবের আগে দেখা মাত্রই বলবে স্যার আপনি যা বলেছেন একদম ডাইরেক্ট প্রশ্ন, ভাই ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট উত্তর। শ্রীমতী উষারানী একজন সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা। আচ্ছা, তিনি একজন ইংরেজি শিক্ষিকা, এখানে কিন্তু পয়েন্ট আছে ভাই, ইংরেজি শিক্ষিকা দিয়ে কিন্তু আমাদের সমস্যায় ফেলতে পারে, আমরা দেখে নেব। তিনি তার ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিষয়ে ভাষাটি ব্যবহার করতে দিয়ে সেগুলির সূত্র দিয়ে ইংরেজি বলতে সাহায্য করেন। তিনি এইভাবে তার শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপন করতে চান। অপশনগুলো দেখি। যোগাযোগ দক্ষতা, আন্তর্ব্যক্তিক, জ্ঞানীয়, বিদ্যাগত, বুনিয়াদি। ইয়েস, বিআইসিএস। পাই বিআইসিএস। যখনই আমরা দৈনন্দিন জীবন, এই প্রশ্নটাও কিন্তু ডাইরেক্ট প্রশ্ন। বেশ কিছু প্যাডাগজির প্রশ্ন আছে, আমি আগে বলতে আপনাদের ভুলে গেছিলাম। এই প্যাডাগজির প্রশ্নগুলো আমি যে করাচ্ছিলাম না, এটা ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর। দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠার পর, এক কথা ছাড়ুন দৈনন্দিন জীবন, ভুলে যান দৈনন্দিন জীবন, ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানোর আগ পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনি আপনার পরিবারের সঙ্গে কথাবার্তা বলার জন্য বা আপনার প্রয়োজনের তাগিদে আপনি যার সঙ্গে যত কথা বলবেন দ্যাট ইজ কল বিআইসিএস। ক্লিয়ার? অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজন হবে, দোকানে গেলেন, দোকানে গিয়ে বলবেন দাদা ওই জিনিসটা দিন তো, এটার দাম কত? আরে দাদা বেশি হয়ে গেছে। যখন গাড়িতে যাবে, দাদা আমি ওই জায়গাতে যাবো, আমাকে নামিয়ে দেবেন। হ্যাঁ নামিয়ে দেবো। কত ভাড়া? এত ভাড়া। এই যে এত কথাগুলো যে বলবেন সবগুলো হচ্ছে কি বিআইসিএস। আর যখনই আমি স্কুলে যাবেন, স্কুলে গিয়ে যখন আপনি বইয়ের পাতা খুলবেন এবং বইয়ের মতো করে যখন আপনি পড়বেন দ্যাট ইজ কল কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সিএলপি। পুঁথিগত জ্ঞান যখন আমরা গ্রহণ করব তখন সেটা হবে সিএলপি, বা পুঁথিগতভাবে যখন আমরা বলবো, পুঁথিগত জ্ঞান যখন আমরা ডেলিভার করব দ্যাট ইজ কল সিএলপি। আর যখন দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তা বলি তার জন্য যখন আমরা যে কথাগুলো বলি এটাকে বলা হয় বিআইসিএস। এবার আমরা দেখি 119 নম্বর প্রশ্নে কি বলেছে। একজন শিক্ষিকা ক্লাস 7-এর ছাত্রদের একটি নির্দিষ্ট ধরনের ভ্রান্তি বা এরর সংগ্রহ করেন, যে তারা কী ধরনের ভুল করে, ছাত্ররা কী ধরনের ভুল করে তিনি সেটাকে কালেক্ট করার চেষ্টা করছেন এবং মাসে একবার সেগুলি আলোচনা করে পড়ুয়াদের সেই ভুল সম্পর্কে সচেতন করে দেন যে তোমরা এই 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 জায়গাতে তোমরা কী করছো, ভুল করছো। ভুলগুলি কারা করছে তিনি তা প্রকাশ করেন না, তিনি তাদের নাম বলেন না যে তুমি ওই ভুল করেছো, তুমি ওই ভুল করেছো, ওইগুলো না বলে তিনি ডাইরেক্ট বলে দেন যে তোমরা, তিনি ডাইরেক্ট ভুলগুলো বলে দেন এবং তোমরা নিজেদের মতো বুঝে নাও যে তোমরা কে কী ভুল করছো। তিনি সেই ভুলগুলির সম্পর্কে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করতে বলেন যে তোমরা যে ভুলগুলো করেছো এইগুলো নিয়ে তোমরা নিজে একবার চিন্তা করে নাও। এই অনুশীলনটি আমাদের কী হিসাবে পরিচিত হবে যদি দেখি তাহলে দেখুন, অধ্যয়ন এবং ব্যাকরণের সঙ্গে যেটা সংযুক্তিকরণ, যাকে বলা স্টাডি অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ গ্রামার। তারপর হচ্ছে ব্যাকরণ শিক্ষাদান অর্থাৎ টিচিং গ্রামার। আবার হচ্ছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক প্রদান, আর একটা হচ্ছে ভ্রান্তি বিশ্লেষণ। এখানে এই প্রশ্নের কারেক্ট আনসারে যদি যাই
তো এখানে তিনি কি করছেন দেখুন, পড়ুয়াদের সেই ভুল সম্পর্কে সচেতন করে দেন এবং তাদের চিন্তা ভাবনা করতে বলেন। এখানে কিন্তু ভ্রান্তি বিশ্লেষণও হবে এবং প্রতিক্রিয়া বা ফিডব্যাকও তিনি প্রদান করেন। এখানে 3 এবং 4 এই দুটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হতে পারে। ক্লিয়ার? এখানে কিন্তু দুটাই কারেক্ট। এখানে আমরা যদি বলি 4 নম্বরটা ভুল, তো এটা আমরা বলতে পারি না। ঠিক আছে, এখানে দুটাই কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। যেসব শব্দ ওয়ার্ড আমরা শুনি বা দেখার সময় শনাক্ত করি সেগুলিকে বলা হয়। দেখুন, আমরা যে আপনাদের ভাষাগত দক্ষতা ক্লাসটা করিয়েছিলাম, ডাইরেক্ট আমরা বলেছিলাম যে LSRW মানে শ্রবণ, কথন এবং পঠন লিখন, এটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি স্যার, LSRW, এটাকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমরা যে শুনি সেটা হচ্ছে লিসেনিং হচ্ছে রিসেপটিভ, এবং পড়ি সেটা হচ্ছে রিসেপটিভ, আর কথা বলি এবং যখন লিখি তখন সেটা হচ্ছে প্রোডাক্টিভ। তো এখানে শোনার কথা বলেছে, যখন আমরা শুনবো তখন সেটা কী হবে, আমরা রিসিভ করি, দ্যাট ইজ কল্ড রিসেপটিভ ভোকাবুলারি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ডাইরেক্ট প্রশ্ন এসেছিল আমাদের সেই টপিক থেকে। ক্লিয়ার? তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টপিকের ক্লাস আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স, আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান, এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।